হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি। তো আজকে আমি তোমাদের জন্য 20টা এমসিকিউ কোশ্চেন এনেছি। তোমরা দেখো এই 20টার মধ্যে তোমরা কটা পারছো। বলে রাখি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। বিভিন্ন পরীক্ষা, অর্থাৎ আগামীতে যে সমস্ত পরীক্ষা আসছে, সেটা পিএসসি ক্লার্কশিপ হতে পারে, মিসলেনিয়াস হতে পারে, পুলিশের এসআই কনস্টেবল, সব পরীক্ষার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। তো তোমরা দেখো তোমরা কটা পারছো। আর বলে রাখি, এখানে শুধু আমি উত্তর বলে যাব না, সেই অপশান যেগুলো আছে সেগুলো দিয়ে যত সম্ভাব্য ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হতে পারে সেগুলো আমি বলতে বলতে যাব। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন কি বলছে? নবীন পলিযুক্ত মাটিকে পাঞ্জাবে কি নামে পরিচিত? কি বলছে? নবীন পলিযুক্ত মাটি পাঞ্জাবে কি নামে পরিচিত? সেটা কি হবে? সেটা হবে বেট। ঠিক আছে, ইংরাজিতে বললে বেট। দেখো আমি বলে দিই, এইটা ধরো একটা নদী, আমি ধরে নিলাম গঙ্গা নদী এরকম যাচ্ছে। ঠিক আছে, এই নদী প্রত্যেক বছর যখন প্লাবিত হয় বা বন্যা হয়ে যায়, সহজ ভাষায় কি হয়, জল উপচে এই পাড়ে এসে পড়ে, এবং এই সমস্ত এরিয়ায় কি হয়, প্রত্যেক বছর নতুন নতুন পলি এসে সঞ্চিত হয়। তো এই সমস্ত জিনিসগুলোকে কি বলে? এই সমস্ত জিনিসগুলোকে বলা হয় খাদার। ঠিক আছে, নতুন পলিযুক্ত মাটিকে খাদার বলা হয়। সাধারণত উত্তরপ্রদেশ, বিহার এই সমস্ত অঞ্চলে খাদার বলা হয়। ঠিক আছে, ঠিক একই জিনিসটা যখন পাঞ্জাবে হয় তখন কি বলা হয়? তখন বলা হয় বেট। বুঝতে পারলে? খাদার আর বেট দুটো একই জিনিস, একটার নাম উত্তরপ্রদেশে আর একটার নাম পাঞ্জাবে, এইটাই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, এখানে অপশানে দেখো কলার আর উষার আছে। বলে রাখি, রাজস্থান বা পাঞ্জাব এই সমস্ত সাইটে প্রচণ্ড সেচের জন্য, ঠিক আছে, প্রচণ্ড মানে ওরা চাষবাস করে, চাষবাসের জন্য প্রচণ্ড জল সেচ দেয়। তার জন্য কি হয়, মাটির উর্বরতা নষ্ট হয়। নষ্ট হয়ে কি হয়, মাটিগুলো লবণাক্ত হয়ে যায়। ঠিক আছে, এই রকম লবণাক্ত মাটি কি কি আছে দেখো, কলার, উষার, রে। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবে, এগুলো সব লবণাক্ত মাটির এক্সাম্পল। বোঝা গেল? আর এই খাদার হচ্ছে উত্তরপ্রদেশের নবীন পলি মাটি। নেক্সট, 2 নম্বর প্রশ্ন কি বলছে? কৃষ্ণগিরি নামে কে পরিচিত? এটা কি হবে? অপশান বি, কারাকোরাম বা কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ কেটু বা গডউইন অস্টিন, তাই না? কেটু বা গডউইন অস্টিন বললি এটা কি হয়? ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, 8611 মিটার। অনেকে বলে ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এটা কিন্তু ভুল কথা। ঠিক আছে, এটা অনেকে বলে না, ওটা পিওকের ওই সাইডে আছে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর ওই দিকটায় আছে বলে অনেকে ছেড়ে দেয়, তা নয়, ওটা সম্পূর্ণ আমাদের। সুতরাং আমরা কারাকোরাম মানে গডউইন অস্টিন বা কেটুই বলবো। বোঝা গেল? এখানে অপশান দেখো, অপশান এতে আছে হিমালয়। হিমালয় কি? হিমালয় হচ্ছে পৃথিবীর সব থেকে নবীন ভঙ্গিল পর্বত। পৃথিবীর সব থেকে নবীন ভঙ্গিল পর্বত কে হলো? আমাদের হিমালয়। নেক্সট, 3 নম্বর প্রশ্ন কি বলছে? মাধ্যমিকা সূত্র কার রচিত? এটা কি হবে? অপশান সি, নাগার্জুন। বলে রাখি, যত সূত্র আছে, ঠিক আছে, সেটা মাধ্যমিকা হতে পারে কিংবা প্রজ্ঞা পারমিতা হতে পারে। প্রজ্ঞা পারমিতা সূত্র, এই সব কটি কার লেখা? নাগার্জুনের লেখা। ঠিক আছে, বাকি অপশনগুলো দেখা যাক। দেখো এখানে কি আছে? অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ কি কি লিখেছে? সব থেকে ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় বারবার যেটা আসে সেটা হচ্ছে বুদ্ধচরিত। বুদ্ধচরিত কার লেখা? অশ্ব ঘোষের। তারপরে আছে সারিপুত্র প্রকরণ। সারিপুত্র প্রকরণ, এগুলো অশ্ব ঘোষের লেখা। তারপর ললিত বিস্তার, এগুলো সবই অশ্ব ঘোষের লেখা। ঠিক আছে, এছাড়াও আরো অনেক কিছু আছে। এখানে দেখো কলহন। কলহন আমরা সবাই জানি যে কাশ্মীরের ইতিহাস, ঠিক আছে, সেটা জানা যায় কলহনের লেখা রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে। রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। এখানে দেখো বিষ্ণুগুপ্ত আছে অপশানে। বিষ্ণুগুপ্ত মানে ইনি আর কেউ নয়, ইনি হচ্ছে আমাদের চাণক্য, বা যার আর এক নাম কি কৌটিল্য, একই লোক সব। যে বিষ্ণুগুপ্ত সেই চাণক্য সেই কৌটিল্য। আর এনার লেখা সেই বিখ্যাত বইটার নাম কি? অর্থ শাস্ত্র, তাই না?
নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে, কাঞ্চির পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে? এটা কি হবে? শিবস্কন্দ বর্মন, তাই না? কাঞ্চির পল্লব বংশের প্রতিষ্ঠাতা শিবস্কন্দ বর্মন। অ্যাকচুয়ালি বংশটার নাম হচ্ছে পল্লব এবং তাদের রাজধানী ছিল কি? কাঞ্চি। ঠিক আছে, এখানে দেখো প্রথমেই আছে অপশানে প্রথম নরসিংহ বর্মন। দেখো আমি একটু বলে দিই, একটা হচ্ছে বাতাপির চালুক্য, ঠিক আছে? এই বাতাপির চালুক্য শ্রেষ্ঠ যে রাজা ছিল সে হচ্ছে দ্বিতীয় পুলকেশী, হলো। আর অন্যদিকে হচ্ছে আমাদের কাঞ্চির পল্লব, এদের যে শ্রেষ্ঠ রাজা, আমি পরে আসছি। এই কাঞ্চির পল্লবের একটা রাজা ছিল কে? মহেন্দ্র বর্মন। মহেন্দ্র বর্মন, ঠিক আছে। এই দ্বিতীয় পুলকেশী কি করেছিল? দ্বিতীয় পুলকেশী এই মহেন্দ্র বর্মনকে হত্যা করে দিয়েছিল, ঠিক আছে। হত্যা করে ফেরার সময় কি করেছে, ওখানে একটা মন্দির ছিল, মন্দিরে লিখে কি লিখে দিয়েছে, যে কাঞ্চির কণ্ড, ঠিক আছে, কাঞ্চি কণ্ড। কাঞ্চি কণ্ড মানে কি, বা পল্লব কণ্ড মানে কি? কণ্ড মানে বিজেতা, ঠিক আছে। তাহলে কি করলো, কাঞ্চি কণ্ড বলে দিল দ্বিতীয় পুলকেশী নিজেকে, ঠিক আছে। এইবারে কি হচ্ছে, এদেরই পরিবারের এর পরের রাজা কে হচ্ছে? প্রথম নরসিংহ বর্মন, ঠিক আছে। এই প্রথম নরসিংহ বর্মন এবার দ্বিতীয় পুলকেশীকে কি করছে, 3বার যুদ্ধে হারাচ্ছে এবং খুন করে দিচ্ছে, ঠিক আছে। এবার এ ওখানে গিয়ে কি লিখে দিয়ে আসছে, বাতাপি কণ্ড, ঠিক আছে, মানে বাতাপির বিজেতা, ঠিক আছে। এই প্রথম নরসিংহ বর্মনকে বাতাপির কণ্ড বলা হয়, কণ্ড মানে বিজেতা, বাতাপিকে জয় করেছে তাই জন্য বাতাপির কণ্ড উপাধি নিয়ে বাড়ি চলে এসেছে, বোঝা গেল? পুরো প্রতিশোধ নেওয়া বলে এটাকে। যাই হোক, এখানে দেখো অপশান সিতে ছিল কারিকল। কারিকল কি, এই যে চোল যে রাজা ছিল, চোল রাজারা, এই চোলদের প্রথম ঐতিহাসিক রাজা ছিল কারিকল, ঠিক আছে। আর একজন কে আছে দেখো, প্রথম পরান্তক, ইনিও চোলদেরই রাজা। এই চোলদের যে যথার্থ প্রতিষ্ঠাতা, ঠিক আছে, মানে ঠিকঠাক প্রতিষ্ঠাতা এই প্রথম পরান্তককেই বলা হয়। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে, যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটি কে দেন? এটা কি হবে? এটা হবে অপশান বি, দাদাভাই নৌরোজি। বলে রাখি, অপশান এতে কি আছে দেখো, উমেশচন্দ্র ব্যানার্জি। প্রথম যে আমাদের আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সভা হয়েছিল সেটা কত সালে? 1885 সালে, ঠিক আছে, গোকুলদাস তেজপাল নামক কলেজে। আর সেই সভার প্রেসিডেন্ট কে হয়? ফার্স্ট প্রেসিডেন্ট হয় এই উমেশচন্দ্র ব্যানার্জি, ঠিক আছে। এবং দ্বিতীয় বছর অর্থাৎ 1886 সালে প্রেসিডেন্ট কে হচ্ছে? দাদাভাই নৌরোজি, ঠিক আছে। এর পরের বছর কি হবে? বদরুদ্দিন তৈয়বজি। আর তার পরের বছর কি হবে? জর্জ ইউল, ঠিক আছে। তো এইগুলো একটু মনে রাখতে হবে। এখানে দেখো আছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি হচ্ছে ভারত সভার প্রতিষ্ঠাতা। ভারত সভা 1876 সালে ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। এই ভারত সভাই কিন্তু আস্তে আস্তে এক্সটেন্ড হতে হতে একসময় গিয়ে কিন্তু আইএনসিতে গিয়ে পৌঁছেছিল। তোমরা জানো ইন্ডিয়ান কনফারেন্স টনফারেন্স হয়েছিল, তার একটা বিস্তর ইতিহাস আছে, তাই না, মডার্ন হিস্ট্রিতে। তো যাই হোক, এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি যে ভারত সভা করেছিল, এখানে এ যে সমস্ত প্রতিবাদ করেছিলেন তার মধ্যে একটা প্রতিবাদ ছিল, তখনকার দিনে সিভিল সার্ভিসের বয়সের সীমা 21 থেকে কমিয়ে 19 করে দেওয়া হয়েছিল। ভাবতে পারছো, আপার এজ ছিল 19, আর আমরা আন্দোলন করছি পুলিশের পরীক্ষা যাতে আপার এজ 30 হয়ে যায়। তার মানে তখনকার দিনে ভাবো 19 বছরের মধ্যে পেলে পেলে, না হলে হবে না। তো এই যে আন্দোলনগুলো সে কে করতো? দাদা আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি করছো, তার ভারত সভা প্রতিষ্ঠা করে। এই ভারত সভায় যে সমস্ত ম্যানিফেস্টো ছিল তার মধ্যে এইটাও একটা ছিল, বোঝা গেল? তো সুরেন্দ্রনাথ ব্যানার্জি কেন এই সমস্ত করতেন? তার কারণ হচ্ছে উনি নিজেও কিন্তু আইসিএস পরীক্ষায় পাস করেছিলেন, কিন্তু উনি মানে ঘোড়া ঘোড়া চড়তে পারতেন না, ঠিক আছে, ওই জন্য কিন্তু উনি আর চাকরিটা পাননি, বুঝতে পারলে? তো এখনকার ভাষায় হচ্ছে পিএমটিতে ফেল করে গেছে, তাই না, এখনকার ভাষায় বলতে গেলে। যাই হোক, সুরেন্দ্রনাথ ব্যানার্জি নিয়ে অনেক কিছু বলা যায়। ইনি 1895 সালে আমাদের কংগ্রেসের সভাপতি হয়েছিল, তাই না। লর্ড কার্জন যখন বলেছিল বঙ্গভঙ্গ, 1905 সালে লর্ড কার্জন যখন বলেছিল যে বঙ্গভঙ্গ ইজ আ সেটেল ফ্যাক্ট, ঠিক আছে, বঙ্গভঙ্গ হবেই, তখন তার এগেনস্টে এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি কি বলেছিল? আই উইল
আনসেটেল দ্য সেটেল ফ্যাক্ট, ঠিক আছে, এইরকম টাইপের মানে খুব বড় মাপের নেতা ছিল তখনকার সময়, ঠিক আছে। আর এনার একটা বিখ্যাত পত্রিকা আছে, সেই পত্রিকার নাম কি, বেঙ্গলি। বহুবার বহু পরীক্ষায় এসছে, মাথায় রাখবে, ঠিক আছে। আর একটা অপশন এখানে কি আছে দেখো, অ্যালান অক্টাভিয়াস হিউম, ইনি হচ্ছে কংগ্রেসের প্রতিষ্ঠাতা। বোঝা গেল। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে, এলপিজি মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ্রহণ করা হয়? এই এলপিজি মানে কিন্তু আমাদের রান্নার গ্যাস না, এটা এলপিজি মডেলের কথা বলা হচ্ছে, অর্থাৎ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, ঠিক আছে। এটা 1991-1992 সালে আনা হয়েছিল। এই সময় আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, ঠিক আছে। 1991-1992 এই টাইমে, এই সময় আমাদের প্রাইম মিনিস্টার ছিল নরসিমা রাও, ঠিক আছে। আর ওই সময় আমাদের অর্থমন্ত্রী কে ছিল, আমাদের হচ্ছে ডক্টর মনমোহন সিং, ঠিক আছে, মানে যিনি পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয়। এনারা দুজন মিলে কি করেছিলেন, এলপিজি মডেল এনেছিলেন, ঠিক আছে। মুক্ত করে দিয়েছিল লাইসেন্স, যে রাজ, তখনকার দিনে যে কোনো ব্যবসা করতে গেলে লাইসেন্স লাগতো, সেইটাকে অনেকটা শিথিল করে দিয়েছিল। প্রাইভেট কোম্পানিদের আহ্বান জানিয়েছিল এবং পুরো গ্লোবালাইজ করেছিল ব্যাপারটাকে, যাতে আর্থিক মানে আমাদের সমৃদ্ধি হয়, তো সেটা হয়েছিল। এবং এটা কোন পরিকল্পনা, আমি তোমাদের এক্ষুনি যদি বলি 1992, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে 1992 থেকে 1997 এই টাইমে কোন পরিকল্পনা চলছিল, অষ্টম পরিকল্পনা, তাই না? এগুলো একটু মাথায় রাখবে, কোন সাল থেকে কোন সাল পর্যন্ত কোন পরিকল্পনা, ঠিক আছে। তাহলেই কিন্তু সাল জানলেই মোটামুটি তোমাদের উত্তর কিন্তু তোমরা তাও একটু দিতে পারবে, বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন, গান্ধীজিকে মহাত্মা বলেছিলেন কে? এটা কে হবে, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। এছাড়াও গান্ধীজিকে জাতির জনক কে বলেছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠিক আছে, বাপু বলেছিল জাতির জনক। আর ইন্দুলাল যাজ্ঞিক এখানে অপশানে আছে, ইন্দুলাল যাজ্ঞিক, এনার একটা পত্রিকা ছিল, সেটার নাম কি, সেটার নাম ছিল ইয়ং ইন্ডিয়া। এই পত্রিকায় কিন্তু গান্ধীজি নিয়মিত লেখালেখি করত, ঠিক আছে। আর এখানে দেখো জওহরলাল নেহরু আছে, জওহরলাল নেহরু গান্ধীজির মৃত্যুর পরে একটা চিঠি লিখেছিলেন, সেটা কিন্তু খুব বিখ্যাত চিঠি এবং খুব মানে কি বলবো, মানে ভাইরাল চিঠি বলা যেতে পারে আর কি। সেই চিঠিটা শুরু হয়েছিল এরকম ভাবে, দ্য লাইট হ্যাজ গন আউট অফ আওয়ার লাইভস, ঠিক আছে, দ্য লাইট হ্যাজ গন আউট অফ আওয়ার লাইভস, ঠিক আছে। মানে গান্ধীজি যখন মারা যায়, অ্যাকচুয়ালি গান্ধীজি মারা তো যায়নি, গান্ধীজিকে হত্যা করা হয়েছিল, তাই না? গান্ধীজি যখন মানে হত্যা করা হয় গান্ধীজিকে, তারপরে কি হচ্ছে, তারপর উনি একটা চিঠি লিখেছিলেন, সেই চিঠিটা এইভাবে ঠিক শুরু হয়েছিল, দ্য লাইট হ্যাজ গন, এই লাইট মানে গান্ধীজির কথা বলছে আর কি, বুঝতে পারলে। তো এটাও খুব বিখ্যাত, তো এগুলো একটু মাথায় রাখবে। জওহরলাল নেহরুর আর একটা বক্তৃতা আছে, ইন দ্য স্ট্রোক অফ দ্য মিড নাইট, তাই না, এই মধ্যরাতে যখন সারা বিশ্ব ঘুমাচ্ছে তখন আমরা স্বাধীনতা পেলাম, তাই না। এই সমস্ত জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ পরীক্ষায় আসে। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে? এটা কি হবে, অপশন সি, আয়ারল্যান্ড, ঠিক আছে। এই আয়ারল্যান্ডেরই লোক ছিল কে, অ্যানি বাসন্ত। যারা ইতিহাস পড়ো তারা জানো যে এনার নামটা বারবার আসে, ঠিক আছে, অ্যানি বেসান্ত, ঠিক আছে। যিনি কি করেছিলেন, কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীর মিলন ঘটানোয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যার পুরস্কার স্বরূপ তার পরের বছর অর্থাৎ 1917 সালে এনাকে কি করা হয়েছিল, কংগ্রেসের প্রেসিডেন্ট বানানো হয়েছিল, এবং ইনি হচ্ছে কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট, ঠিক আছে। অপশানে দেখো আমেরিকা যুক্তরাষ্ট্র আছে, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আমরা ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার এইটা নিয়েছি, তাই না। আর কি নিয়েছি, ভাইস প্রেসিডেন্ট, এটাও আমরা নিয়েছি। এখানে দেখো ব্রিটেন আছে, ব্রিটেন থেকে আমরা নিয়েছি প্রেসিডেন্ট, ঠিক আছে, ওনাদের ওখানে রানী থাকে, আমাদের এখানে প্রেসিডেন্ট হলো। আর জার্মানি হিটলারের দেশ, এখান থেকে আমরা কি নিয়েছি, এমার্জেন্সি। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে, অ্যাবলিশন অফ টাইটেল, এটি কত নাম্বার ধারায় বলা হয়েছে? এটা কি হবে, 18 নম্বর ধারায় বলা আছে যে পদবীর বিলুপ্তিকরণ। মানে আগেকার দিনে তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে পদবী, আমার পদবী তো আছে, তোমার ওই পদবীর কথা বলছি না। আগেকার দিনে যে সরকার থেকে দেওয়া হতো রায় বাহাদুর, তাই না, তর্করত্ন, এই টাইপের যে সমস্ত মানে পদবিগুলো দেওয়া হতো, সেই সমস্ত পদবিগুলোর বিলুপ্তিকরণ, ওই সমস্ত পদবি ইউজ করা যাবে না, ঠিক আছে। তাহলে বলবে তাহলে তো ডক্টররা কি করে লেখে, ডক্টর, জাস্টিস, এরা কি করে পদবি ইউজ করে? তো ওরা ইউজ করতে পারে, এডুকেশনাল ক্ষেত্রে ছাড় দেওয়া আছে।
তোমরা অনেকে হয়তো খেয়াল করবে যে ভিভ রিচার্ডকে স্যার বলি আমরা, তাই না, যে ক্রিকেটার ছিল স্যার ভিভ রিচার্ড বলি, তাই না, কিন্তু সেই সেই লেভেলের প্লেয়ার আমাদের সুনীল গাভাস্কারকে কিন্তু আমরা স্যার বলি না। কেন না, স্যার উপাধি এখানে ইউজ করা যাবে না, নাইটহুড উপাধি সুনীল গাভাস্কারকে দেওয়া হয়নি। তার কারণটাই এইটা যে ওই স্যার উপাধি ভারতবর্ষে ইউজই করা যাবে না, তার কারণ আমাদের এখানে আর্টিকেল 18 আছে। বোঝা গেল? তো যাই হোক, বাকি অপশানগুলো চলো এখানে কি আছে। অপশান 13, অপশান এতে আছে আর্টিকেল 13। আর্টিকেল 13টা খুব ইন্টারেস্টিং একটা আর্টিকেল। বলছে এখানে যে সমস্ত ল, অল ল, যে সমস্ত লস কি করছে, ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে, সংবিধানের অন্য যে কোনো ল, সংবিধান বলো বা অন্যান্য যে কোনো ল, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটকে যদি ভায়োলেট করে তাহলে সেই লটাই বাতিল হয়ে যাবে, কিন্তু ফান্ডামেন্টাল রাইট বাতিল হবে না। ফান্ডামেন্টাল রাইট মানে তোমরা বুঝতেই পারছো মৌলিক অধিকার, খুব শক্তভক্ত একটা আইন। যাই হোক, এরপর দেখো 15 নম্বর আর্টিকেলে কি আছে। আর্টিকেল 15 খুব বিখ্যাত, তাই না, একটা সিনেমাও বেরিয়েছিল। কি বলে এটা? প্রহিবিশন অফ দ্য ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। মানে কি? মানে তোমার যে রিলিজিয়ান বা ধর্ম, রেস, কাস্ট, জাতি, গোত্র যাই হোক না কেন, সেক্স বা হচ্ছে প্লেস অফ বার্থ মানে জন্মস্থান, এই সমস্ত জিনিসের উপর ভিত্তি করে তোমার উপরে কোনো রকম আলাদা ভেদাভেদ করা যাবে না। এটাই আর্টিকেল 15 বলছে, তাই না। আর্টিকেল 15 বলে একটা সিনেমাও আছে, খুব বিখ্যাত সিনেমা, আয়ুষ্মান খুরানার সিনেমা, পারলে একবার দেখে নিও, খুব ভালোভাবে এটা এক্সপ্লেন করা আছে। মানে তুমি কোন ধর্মে বিলং করো, তুমি কোন জাতে বিলং করো, তোমার সেক্সুয়াল আইডেন্টিটি কি, তুমি ছেলে না মেয়ে না অন্য কোনো জেন্ডার, বা তুমি কোথায় জন্মেছো, এইসবের উপরে কিচ্ছু কিচ্ছু যায় আসে না। সংবিধান সবাইকে সমান চোখে দেখবে, ঠিক আছে। আর 20 নম্বর আর্টিকেলটা কি বলছে? প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্স, ঠিক আছে। মানে কি? অপরাধীদের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা। এখানে 3টে জিনিসের কথা বলা আছে, খুব গুরুত্বপূর্ণ। মানে ধরো তোমাকে কেউ পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, ঠিক আছে, অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, এবার তুমি দেখছো তুমি এমন একটা ক্রাইম করেছো, সেই ক্রাইমটার জন্য ধরো তোমার 6 মাসের জেল হওয়ার কথা, কিন্তু আইনটাই পরে বদলে গেল, বদলে গিয়ে হলো ওই ক্রাইমের জন্য মৃত্যুদণ্ড। তাহলে কি তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে না? তার কারণ কি? টাইম হচ্ছে ম্যাটার। তোমাকে যে টাইমে অ্যারেস্ট করা হয়েছে সেই টাইমে যা আইন আছে সেই আইন অনুযায়ী তোমাকে শাস্তি দিতে হবে। 2 নাম্বার কি বলছে? ডবল জিওপেড্রি। ডবল জিওপার্ডি মানে কি? মানে একই একই হচ্ছে আইনের জন্য বা একই দোষের জন্য তোমাকে দুবার শাস্তি দেওয়া যাবে না, ঠিক আছে। আর 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে আদালতে তোমাকে কি করতে, মানে তোমাকে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। ওই জন্যই দেখবে আদালতে পুলিশ যখন কাউকে, মানে পুলিশ যখন ইন্টারোগেট করে কোনো কিছু, পুলিশ যখন কারোর কাছ থেকে কোনো সত্যতা জানে, সেটা আদালতে বিচার্য হয় না। জাজ আবার জিজ্ঞাসা করে যে তুমি এখানে বলো, বুঝতে পারলে। তারপর জাজ এটাও জিজ্ঞাসা করে পুলিশ কি তোমাকে জোর করে এটা বলতে বলছে, বুঝতে পারলে। সুতরাং কোনো মানুষকে জোর করে আদালতে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো রকম কোনো সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। এইটা হচ্ছে 20 নম্বর আর্টিকেলে বলা আছে। মানে বুঝতে পারছো ফান্ডামেন্টাল রাইট কতটা ইম্পর্টেন্ট জিনিস এটা। যে তোমার উপর ধরো তুমি অ্যারেস্ট হয়ে গেলে, ঠিক আছে, তুমি দোষী না, কিন্তু তোমার জেল হয়ে যাবে, সেইটাকে আটকায় এই 20 নম্বর আর্টিকেল, বুঝতে পারলে। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও।
একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে, নাবার্ড অর্থাৎ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কত সাল থেকে শুরু হয়? এটা কি হবে? অপশান সি 1982। বলে দিই, একটা কমিটি গঠন করা হয়েছিল, শিবরাম কমিটি। তার উপরে ভিত্তি করেই কিন্তু এই নাবার্ডকে গড়ে তোলা হয়েছিল। যাই হোক, 11 নম্বর প্রশ্ন কি বলছে, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? এটা কি হবে? মানুষের হাত সব সময় তৃতীয় শ্রেণীর লিভার। মানুষের হাত বলো, ঠিক আছে, ক্রেন বলো, ছিপ, ঝাঁটা, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার চোয়াল, আমাদের যে এই চোয়াল, সবই কি? সবই হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে, প্রথম শ্রেণীর লিভারে কি কি আছে? পাল্লা, মানে এই যে দাঁড়ি পাল্লা আর কি, এটা প্রথম শ্রেণীর লিভার, যেখানে আলম্ব মাঝখানে থাকে। সিস, সিস মানে কি? ওই বাচ্চারা দেখবে যেটা খেলে, এখানে একটা থাকে, এখানে একটা বাচ্চা বসে থাকে, আর এখানে একটা বাচ্চা বসে থাকে, দেখবে একজন নিচে আসে একজন উপরে যায়, একবার একজন নিচে আসে আর একজন উপরে যায়, এই যে খেলাটাকে সিস বলে, এটাও প্রথম শ্রেণীর লিভার। ঠিক আছে, তারপর কাঁচি, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভার কি কি আছে? বোটল ওপেনার, যেগুলো আমরা ওই ওপেনারগুলো ইউজ করি না, বটল ওপেনার, সেটা দ্বিতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে, আর কি হতে পারে? যে মাঝির যে দাঁড়, সেটাও দ্বিতীয় শ্রেণীর লিভার। শাবল, এগুলো সব দ্বিতীয় শ্রেণীর লিভার। বোঝা গেল? চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলছে, পেরিস্কোপ আলোর কোন নীতির উপরে ভিত্তি করে কাজ করে? এটা কি হবে? অপশান এ প্রতিফলন। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি প্রতিফলন। দেখো পেরিস্কোপ কেমন হয়, পেরিস্কোপ এরকম হয়, তাই না? ধরো এখানে এখানে কি হচ্ছে, একটা কাঁচ লাগানো থাকে, ঠিক আছে, পেরিস্কোপটা দেখতে অনেকটা এরকম হয়, তোমরা স্কুলে অনেকে দেখে থাকবে। ঠিক আছে, ধরো এখানে একটা পাঁচিল আছে, ঠিক আছে, তোমার তোমার হাইট এখানে এসে থেমে গেছে, ঠিক আছে, তা তুমি এপারটা এই পাঁচিলের এপারে কি হচ্ছে, খেলা হচ্ছে, তুমি কি করে দেখবে? এই পেরিস্কোপ লাগিয়ে দিলে তুমি এখান থেকে আরামসে খেলাটা দেখতে পাবে। দেখো এই পাঁচিল হাইট আছে, তাও তুমি দেখতে পাচ্ছ কিভাবে? এখানে এখান দিয়ে তুমি দৃশ্যটা আসছে ওপার থেকে, এখানে একটা কাঁচ দেওয়া আছে, সেখান থেকে রিফ্লেক্ট হয়ে এই নিচে পড়ছে, ঠিক আছে, এবং এখান থেকে রিফ্লেক্ট হয়ে তোমার চোখে চলে আসছে। বুঝতে পারলে? তুমি পুরো দেখতে পাচ্ছ। এটা স্কুলেতে অনেক সময় আমাদের দেখাতো, তাই না? এটাকে পেরিস্কোপ বলে। শুধু একটা রিফ্লেকশন হয় না, এখানে মাল্টিপল রিফ্লেকশন হয়। ঠিক আছে, এটা প্রতিফলন। আচ্ছা, প্রতিফলন বললাম, যেগুলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এটাও বলে দিই। সেটা কি? সেটা হচ্ছে তোমাদের যে মরীচিকা, সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের এক্সাম্পল। ঠিক আছে, এখানে দেখো প্রতিসরণ আছে। ধরো তোমরা একটা কয়েন একটা জলের বালতিতে, জলপূর্ণ জলের বালতিতে কয়েনটা ফেলে দিলে, দেখবে কয়েনটাকে অনেকটা বড় দেখতে লাগে, সেটার কারণ কি? প্রতিসরণের জন্য। আবার একটা বালতিতে একটা রড ঢুকিয়ে দেবে, জলপূর্ণ একটা বালতিতে, রডটা একটু বাঁকা লাগবে, তার কারণ কি? প্রতিসরণের জন্য। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলছে, হাইড্রোজেনের কোন আইসোটোপ তেজস্ক্রিয়? হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে, একটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। ঠিক আছে, প্রোটিয়ামের সংকেত কি? এইটা, দুদিকেই 1, ঠিক আছে। ডিউটেরিয়ামের সংকেত কি? ভর সংখ্যাটা 2 হয়ে যাবে। আর ট্রিটিয়ামের সংকেত কি? এইটা, ভর সংখ্যা 3 হয়ে যাবে। বুঝতে পারলে? তো এই যে ডিউটেরিয়াম, এটাই হচ্ছে ভারী জলের সংকেত, এইখান থেকেই পাওয়া যায় ভারী জল। আর এই যে ট্রিটিয়াম, এটাই হচ্ছে তেজস্ক্রিয়। ঠিক আছে, অপশান সি হচ্ছে উত্তর। নেক্সট 14 নম্বর প্রশ্ন, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এইটা কিন্তু এলপিজি, মানে এখানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের কথাই বলা হচ্ছে। ঠিক আছে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এই এলপিজি গ্যাস, এই এলপিজি গ্যাসের গন্ধে, মানে এলপিজি গ্যাস লিক হলে একটা গন্ধ হয় দেখবে, সেইটার কারণ কি? তার কারণ ওর মধ্যে ইথাইল মারক্যাপটান আছে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, আর একটা জিনিস বলে দিই, এই এলপিজির যে উপাদান, সেগুলো কি কি? প্রোপেন এলপিজিতে থাকে, বিউটেন থাকে, ঠিক আছে, আইসো বিউটেনও থাকে, কিন্তু বিউটেন পরিমাণে সব থেকে বেশি থাকে, পরিমাণে সব থেকে বেশি থাকে কে? বিউটেন। নেক্সট 15 নম্বর কি বলছে, কাঁদুনি গ্যাস প্রস্তুতিতে কোনটি জারক হিসাবে কাজ করে? এটা আমি শেষবারের প্রশ্নে সম্ভবত বলেছি, তোমরা এটা আমাকে উত্তর পাঠাবে। ঠিক আছে, কাঁদুনি গ্যাস প্রস্তুতিতে কোনটি জারক হিসাবে কাজ করে? এটা কমেন্ট বক্সে আমাকে তোমরা উত্তরে পাঠাবে। নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে, কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে? এটা কি হবে? অপশান বি
মেটাফেজ দশায়। নেক্সট, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? এটা কি হবে? অপশান ডি মামস। মামস কি? মামস হচ্ছে ভাইরাস গঠিত রোগ, ঠিক আছে। ব্যাকটেরিয়া গঠিত রোগ দেখো এখানে আছে টাইফয়েড, কলেরা, প্লেগ, এগুলো সবাই ব্যাকটেরিয়া গঠিত রোগ, তাই না? আমরা কি কি জানি ব্যাকটেরিয়া গঠিত রোগগুলো? আমরা লিখে দিই তাহলে একটু। প্লেগ ব্যাকটেরিয়া গঠিত রোগ, ডিপথেরিয়া এটাও ব্যাকটেরিয়া গঠিত রোগ, ঠিক আছে। টিবি ব্যাকটেরিয়া গঠিত রোগ, হুপিং কাশি, ঠিক আছে, ব্যাকটেরিয়া গঠিত রোগ। টাইফয়েড, লেপ্রোসি বা হচ্ছে তোমরা কুষ্ঠ যেটাকে বলো, নিউমোনিয়া, কলেরা, গনোরিয়া, সিফিলিস, এই সব কটা হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ। এটা পারলে একটা লিস্টটা বানিয়ে নেবে, ঠিক আছে। কেননা এই ব্যাকটেরিয়া গঠিত রোগ কোনটা, ভাইরাস গঠিত রোগ কোনটা, ঠিক আছে, এগুলো কিন্তু খুব পরীক্ষা আসে। ব্যাকটেরিয়া গঠিত রোগ পুরো আমি লিস্টটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, তোমরা এটা পারলে একটু লিখে নিও। নেক্সট 18 নম্বর প্রশ্ন, একটা কারেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতি ঘটে যাওয়া, মানে দুদিন আগেরই কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। 2023-24 আইএসএল অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়ন্স দল হলো কোনটা? এটা কোনটা হলো? সবাই খেলা দেখেছো আশা করি। অপশান বি মোহনবাগান, তাই না? 2-1 গোলে কাকে হারিয়েছে? মুম্বাই সিটিকে হারিয়েছে, তাই না? আর এটা কততম আইএসএল? 10তম আইএসএল। নেক্সট 19 নম্বর প্রশ্ন কি বলছে? বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়? যেটাকে ইংরেজিতে বলে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। এটা কি হবে? অপশান সি 3 মার্চ, ঠিক আছে। দেখো 1 মার্চ এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জিরো ডিসক্রিমিনেশন ডে। জিরো ডিসক্রিমিনেশন ডে, ঠিক আছে। এই দেখো আমি এক্ষুনি বললাম ডিসক্রিমিনেশন আর্টিকেল কত আছে? 15 আছে, এবং এই দিনটা হচ্ছে 1 মার্চ হচ্ছে জিরো ডিসক্রিমিনেশন ডে। আচ্ছা, 2 মার্চ কি? ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে। ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে, ঠিক আছে। আর 4 মার্চ এটা কি আছে? এটা হচ্ছে ন্যাশনাল সেফটি ডে। ন্যাশনাল সেফটি ডে, আর ওই একই দিনে হচ্ছে ন্যাশনাল গ্রামার ডে। ন্যাশনাল গ্রামার ডে, বলো আমাদের গ্রামারই এখন ঠিক হলো না, কিন্তু ন্যাশনাল গ্রামার ডে হয়ে এসে গেল, তাই না? যাই হোক, তো গ্রামারটা আমার সবাই একটু প্র্যাকটিস প্র্যাকটিস যে যা করছো করবে। খুব শীঘ্রই ক্লার্কশিপের যে পরীক্ষা হবে সেখানে আবার গ্রামারটা আমার থাকবে, তাই না? তো চলো নেক্সট, ও আজকে শেষ প্রশ্ন কি বলছে? ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন চালু হলো কোথায়? এটা আশা করি সবাই পারবে, খুব হাইলাইটেড নিউজ। সেটা কি? সেটা হচ্ছে আমাদের কলকাতায় গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে, তাই না? হাওড়া স্টেশনের সাথে কানেক্ট করছে। যাই হোক, বলে দিই এই যে মেট্রো যে রেল সেটা প্রথম চালু হয়েছিল কত সালে? 1984 সালে কলকাতাতেই কিন্তু প্রথম মেট্রো রেল চালু হয়েছিল, বোঝা গেল। আর যদি বলি 1999 সালে আমাদের দার্জিলিংয়ের যে ঘুম বলে যে স্টেশনটা আছে, সেটাকে কি করা হয়েছিল? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছিল, ঠিক আছে। 1999 সালে ঘুম স্টেশনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছিল। আর কি? আর হচ্ছে প্রথম ভারতবর্ষের ট্রেন চলেছিল কবে? 1853 খ্রিস্টাব্দে, তাই না? মুম্বাই থেকে থানে, তাই না? মুম্বাই থেকে থানে চলেছিল। আর ঠিক তার পরের বছর 1854 খ্রিস্টাব্দে আমাদের হাওড়া থেকে পান্ডুয়া পর্যন্ত ট্রেন চলেছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাই না? ভারতীয় রেলের জনককে? ভারতীয় রেলের জনক, ফাদার, তাই না? ফাদার অফ ইন্ডিয়ান রেল, সেটা কি হবে? লর্ড ডালহৌসি। একে আধুনিক পাঞ্জাবের জনকও বলা হয়, লর্ড ডালহৌসিকে। তো যাই হোক, এই ছিল আজকের 20টা প্রশ্ন। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমরা কটা পেরেছিলে, এবং তোমরা এটাও জানাবে যে তোমাদের এই সিরিজটা কেমন লাগছে। আর যদি এই সিরিজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক মারবে, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে
বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।